3 নম্বর ক্লাস আজকে 4 লিখছি। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত দেশসেরা নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে আজকে যারা অনলাইনে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। প্রায় 1 মাসের বেশি হয়েছে আমাদের ফিজিক্স ক্লাস হয় না। লাস্ট ক্লাস আমরা পড়ছি হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি আর অভিকর্ষ মহাকর্ষ। আজকে ইনশাআল্লাহ আমরা 2টা চ্যাপ্টার আলোচনা করব। সবাই দ্রুত জয়েন হয়ে যান। আমরা 1-2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। সবাই দ্রুত জয়েন হয়ে যান। আমরা আজকে বেসিক্যালি 2টা চ্যাপ্টার আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ভেক্টর আর সেকেন্ড হচ্ছে আমরা গতিবিদ্যা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ভেক্টর আলোচনা করব আর সেকেন্ড হচ্ছে আমরা গতিবিদ্যা। ফার্স্টে যদি বলি, আমরা জানি রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে আমরা জানি ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। যে রাশি প্রকাশ করতে শুধুমাত্র মানের প্রয়োজন হবে, কোনো রকম দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। আপনাদের যেহেতু রিটেন নাই, সুতরাং ডেফিনেশন মনে রাখলেও স্কেলারে যে কয়েকটা এক্সাম্পল আছে ওইগুলো আপনারা মনে রাখবেন। যেমন বলা হয় ভর, দৈর্ঘ্য, তাপমাত্রা, এছাড়া আছে হচ্ছে মহাকর্ষীয় বিভব, দেন আছে হচ্ছে দ্রুতি, আছে হচ্ছে কাজ, তারপর আছে দূরত্ব ইত্যাদি। এইগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। কি কি স্কেলার রাশি আছে? ভর, দৈর্ঘ্য, তাপমাত্রা, মহাকর্ষীয় বিভব, দ্রুতি, কাজ, দূরত্ব। এছাড়া যদি বলি আমরা ভেক্টর রাশি, ডেফিনেশন যদি বলি যে রাশি প্রকাশ করতে মান এবং দিক দুটোই প্রয়োজন হবে, তাকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। এর উদাহরণ কি কি আছে? যেমন আছে হচ্ছে সরণ, বল, তারপর আছে ত্বরণ, বেগ ইত্যাদি। দেখেন আমরা কনফিউজড হয় কোন দুইটার ক্ষেত্রে। আমরা জানি হচ্ছে সরণ আর হচ্ছে দূরত্ব, বেগ আর হচ্ছে দ্রুতি। যদি ডেফিনেশনের দিক থেকে দুইটাই কিন্তু সেম, সরণ আর দূরত্ব, বেগ আর হচ্ছে দ্রুতি, কিন্তু পার্থক্য হচ্ছে দুইটার মধ্যে শুধুমাত্র দিক আর অদিক রাশির মধ্যে। যেমন সরণ আর বেগের জানি হচ্ছে দিক থাকে, আর দূরত্ব ও দ্রুতির কোনো দিক থাকে না। এর জন্য সরণ আর বেগ হচ্ছে ভেক্টর রাশি এবং দূরত্ব আর দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি। ভেক্টর প্রকাশক কয়েকটা চিহ্ন কাজ করে। আমরা জানি যে ভেক্টর
প্রকাশক চিহ্ন। ভেক্টর প্রকাশক চিহ্ন কি কি আছে? যেমন বলতে পারি একটা এ দাগ দিলে উপরে যদি তীর চিহ্ন দেওয়া হয় তাহলে এটা ভেক্টর। এছাড়া বলা যায় এর নিচে একটা যদি দাগ দেই, তারপর বলা যায় যদি বোল্ড আকারে এ লেখা হয়, যদি বোল্ড আকারে এ লেখা হয় তাহলে এটা ভেক্টর হিসাবে প্রকাশ পায়। এছাড়া আছে হচ্ছে যদি পরম মান যেটা বলি আমরা, এটাও ভেক্টর প্রকাশক চিহ্ন। এই চারভাবে হচ্ছে আমাদের ভেক্টর প্রকাশ করা হয়। একটা হচ্ছে এ, উপরে তীর চিহ্ন দিতে হবে, যদি নিচে দাগ দেওয়া হয় ওইটাও কি হবে ভেক্টর, যদি বোল্ড আকারে লেখা হয়। আর একটা হচ্ছে যদি একে বলা হয় দুই পাশে দাগ দিলে এটা বলে পরম মান। যদি কোনো এরকম দেখো দুই পাশে দাগ দেওয়া আছে, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে এর ভিতরের পজিটিভ মান তো পজিটিভ মান হবেই, যদি মানটা নেগেটিভ আসে ওইটাও কি হয়ে যাবে আমাদের পজিটিভ মান হয়ে যাবে। এই ছিল হচ্ছে ভেক্টর প্রকাশক চিহ্ন আমাদের। এখন কিছু ভেক্টর পড়ি আমরা, যেমন হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর কি বলবো আমরা? যে ভেক্টরের মান হচ্ছে এক একক। মনে রাখবা হচ্ছে যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান হচ্ছে এক একক তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর হচ্ছে উপরে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ইকুয়ালস হচ্ছে একটা ভেক্টর এবং নিচে হচ্ছে ওই ভেক্টরের মান। একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। একক ভেক্টর ডেফিনেশন এইভাবেও দেওয়া যায়। প্রথমত যে ভেক্টরের মান এক একক, সেকেন্ড বলা যায় হচ্ছে একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা মূলত একক ভেক্টর পাই। এখন একক ভেক্টরের মান কিভাবে বের করব আমরা? যেমন ধরো দেওয়া আছে এ ইকুয়ালস, বলা আছে হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 4k, 2i প্লাস 3j মাইনাস 4k। এখন যদি এটার একক ভেক্টর বের করতে বলি, দেখি সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো একক ভেক্টরের মান কত আসবে। সবাই খাতায় একটু করে কমেন্ট বক্সে জানাও। তো দেখো একক ভেক্টর যদি বের করি আমরা, তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে সবগুলো, যেমন এটা দ্বারা কি বোঝায়? এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 2, ওয়াই অক্ষ বরাবর মান 3 এবং জেড অক্ষ বরাবর ভ্যালু হচ্ছে এর -4। যখন আমরা এই ভেক্টরের মান বের করব তখন সবগুলোই কি হয়ে যায়? আমাদের প্লাস হয়ে যাবে। যেমন কি হবে এখানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার কত হবে আমাদের? 4 প্লাস 9 প্লাস 16, 25 আর 4 29, 25 আর 4 হচ্ছে আমাদের 29 আসে, ঠিক না? 16 আর 9 25, 25 আর 4 29। সুতরাং তখন আমরা এই ভেক্টরটা কি পাবো? একক ভেক্টর। একক ভেক্টর পাবো হচ্ছে আমরা যে 2i প্লাস 3j মাইনাস 4k ডিভাইডেড বাই √29, √29। সুতরাং পরীক্ষার বিভিন্ন রকমভাবে থাকতে পারে, হয়তোবা এই √29টা উপরে থাকতে পারে, এইটা নিচে দেওয়া থাকতে পারে, এখানে মানটা ভ্যালু ভুল দেওয়া থাকতে পারে, এমসিকিউতে অপশনে যেটা দেখুক না কেন। সুতরাং কোনো একটা ভেক্টরকে প্রথম তার মান বের করব, তারপর ডিভাইড করলে আমরা হচ্ছে তার একক ভেক্টর পাবো। জি, দেখো এখন আমরা 1 নম্বর পড়লাম একক ভেক্টর। 2 বলা হয় হচ্ছে নাল ভেক্টর। মনে রাখবা হচ্ছে কি ভেক্টর? নাল ভেক্টর। নাল ভেক্টর আমরা কাকে বলো? যে ভেক্টরের মান 0। নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান 0 তাকে 0 বা নাল ভেক্টর বলা হয়। বলা যায় যে দুটি সমজাতীয় ভেক্টর বিয়োগ করলে অথবা দুটি বিপরীত জাতীয় ভেক্টর যোগ করলে আমরা মূলত এই 0 বা নাল ভেক্টর পাই। যেমন সমজাতীয় ভেক্টর, যেমন এ
মাইনাস এ বিয়োগ করলে কি পাবো আমরা 0, অথবা এ প্লাস দিয়া কি দেবো আমরা মাইনাস এ ইকুয়ালস একইভাবে কি পাবো আমরা 0। দেখো সমজাতীয় ভেক্টর বিয়োগ করলে আর বিপরীত জাতীয় বলতে কি এ ইকুয়ালস মাইনাস এ, বিপরীত জাতীয় ভেক্টর যোগ করলে কি পাবো আমরা শূন্য অথবা নাল ভেক্টর পাবো। এরপরে হচ্ছে 3 পারবো হচ্ছে আমরা স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরটা কি, যে ভেক্টরের মান শূন্য নয়, বলা যায় হচ্ছে যে ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে বলা হয় হচ্ছে স্বাধীন অথবা নাল ভেক্টর। স্বাধীন ভেক্টর, নাল তো না। যে ভেক্টরের মান শূন্য নয়। সর্বশেষ পড়ব হচ্ছে আমরা বিপ্রতীপ ভেক্টর। দুটি সমান্তরাল ভেক্টরের, মনে রাখবেন, দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ হলে তাকে হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বলে। মানে একটার মান আরেকটা যদি উল্টো হয়, বিপ্রতীপ বলতে যেটা বোঝাই আমরা, যেমন একটা যদি 5i হয়, একটার ভ্যালু যদি 5i হয় তাহলে আরেকটার ভ্যালু হবে হচ্ছে 1/5i। যদি এরকম এমসিকিউতে আসে যে একটা ভেক্টর দেওয়া আছে যেমন 3i 2i যেটাই দেওয়া থাক না কেন, এর বিপ্রতীপ ভেক্টর নিচের কোনটি, জাস্ট আমরা যেটা দেওয়া থাকবে ওইটার 1 দ্বারা ডিভাইড করে দেব। এই হচ্ছে আমাদের 4টা ভেক্টর। তো প্রথম ভেক্টর কি বললাম আমরা, একক ভেক্টর। ডেফিনিশন কি বলবো, যে ভেক্টরের মান 1 একক অথবা কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা যায় হচ্ছে একক ভেক্টর। সেকেন্ড পড়ছি হচ্ছে আমরা শূন্য অথবা নাল ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য বা নাল ভেক্টর বলে। তারপর পড়লাম হচ্ছে দুটি সমজাতীয় ভেক্টর বিয়োগ করলে অথবা বিপরীত জাতীয় ভেক্টর যোগ করলে আমরা শূন্য অথবা নাল ভেক্টর পাই। থার্ড পড়লাম হচ্ছে আমরা স্বাধীন ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে স্বাধীন ভেক্টর বলে। আর বিপ্রতীপ ভেক্টর বলছে হচ্ছে যেই ভেক্টরের দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপ্রতীপ হয় তখন তাকে বিপ্রতীপ ভেক্টর বলে। এখন একটা ম্যাথ দেই আমরা। ধরেন a ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে i - 2j প্লাস 3k, আর ধরেন b ইকুয়ালস দেওয়া আছে হচ্ছে 2i - 5j প্লাস 3k। এখন যদি এমসিকিউতে আপনাদের আসে যে ab ইকুয়ালস কত, যদি এরকম ab দিয়া হোল দিয়া উপরে তীর চিহ্ন দেওয়া থাকে, ab এর পুরো ভেক্টর হিসাবে প্রকাশ করে, এবং যদি দুই পাশে স্ল্যাশ দেওয়া থাকে তাহলে যদি প্রকাশ করতে বলে যে এটার মান কত। দেখেন আগেটা তো বের করছিলাম শুধু আলাদা a দেওয়া ছিল, আলাদা b দেওয়া ছিল। আমরা যখন পরম মান বের করছি তখন এইটাই জাস্ট রুট করে দিছি, আলাদাভাবে b চাইলে b কে রুট করে দিতাম। কিন্তু এখন হচ্ছে ab একসাথে দেওয়া আছে, আমাদের প্রসেসটা কি হবে, প্রথম ab এর মানটা বের করতে হবে। ab মান বের করব কিভাবে, b - a। ab মান বের করব হচ্ছে b - a, এই ইকুয়েশন দিয়ে b বসাও প্রথমে। তো b কি হবে, b হবে হচ্ছে 2i - 5j প্লাস 3k, 2i - 5j মাইনাস 3k। তারপর কি হবে, মাইনাস দ্বারা বি থেকে মনে রাখবা হচ্ছে শেষেরটা মাইনাস হচ্ছে প্রথমটা, শেষেরটা মাইনাস হচ্ছে আমাদের প্রথমটা। সেই হিসাবে এখন প্রথমটা বিয়োগ দাও, কি হবে -i মাইনাসে প্লাস 2j আর হচ্ছে -3k। দেখো এখানে প্লাস 2i - i শুধু কি থাকে, একটা i থাকে, -5j প্লাস 2j কি থাকবে -3j, আর প্লাস 3k -3k কাটাকাটি যায়। তার মানে দেখো a b এর মান কত পাইলাম আমরা, i - 3j। এখন তাহলে এটার মান কত হবে বলো, সবাই এটা পরম মানটা বের করো।
তো সবাই একটু কমেন্ট বক্সে বলো তো তাহলে এটার মান কত আসবে। জি সুমাইয়া আপু অ্যান্সার দিছে, সবাই একটু দ্রুত কমেন্ট বক্সে অ্যান্সার বলেন যে তাহলে এইটার ভ্যালুটা কি আসবে। এ বি উপরে চিহ্ন আছে, দুই পাশে স্ল্যাশ আছে। এই এখন পর্যন্ত মাত্র একজন অ্যান্সার লিখছে, দুইজন লিখছে, শিপ্রা আপু লিখছে। সবাই একটু দ্রুত অ্যান্সারটা কমেন্ট বক্সে দেন, আমরা নেক্সট টপিকে যাব। জি নাবিলা খানও লিখছে, ফারিয়া। সবাই একটু দ্রুত অ্যান্সার করেন, নেক্সট টপিকে যাব আমরা। হচ্ছে নেক্সট টপিক শিখব ডট গুণন কিভাবে হয়, ক্রস গুণন কিভাবে হয়। ডট গুণন কিভাবে হয়, ক্রস গুণন কিভাবে হয়। জি ঠিক আছে, সবাই পারছেন। তাই এটা রুট ওভার হবে হচ্ছে 1 স্কোয়ার প্লাস মাইনাস 3 এর স্কোয়ার। তো কী হবে 1 + 9 = রুট ওভার 10। রুট ওভার 10, যারা যারা রুট ওভার 10 দিচ্ছেন সবারটাই ঠিক হয়েছে। এখন আমরা শিখবো হচ্ছে ডট গুণন কিভাবে হয়। যেমন বলছে ধরেন a = বলছে 2i প্লাস j মাইনাস হচ্ছে 5k, বিতে বলছে হচ্ছে 3i মাইনাস 4j প্লাস 2k। যদি বের করতে বলছে ধরেন আপনারে, বের করতে বলছে হচ্ছে a ডট b, আপনাদের বের করতে বলছে হচ্ছে a ডট b। সেই ক্ষেত্রে দেখো প্রথম আমরা বের করে নিই, একটা প্রথমটা দেখাই দেই। 2i আছে প্লাস j মাইনাস 5k ইন্টু কী হবে 3i মাইনাস 4j প্লাস 2k, 3i মাইনাস 4j প্লাস 2k। যদি গুণ করি আমরা, প্রথম কি i এর সাথে i গুণ হবে, j এর সাথে j, আর k এর সাথে হচ্ছে k গুণ হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 3 দুগুণী 6 প্লাসে মাইনাসে মাইনাস 4 অক্ষে 4 প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণী 10। তো কত আসে 6 মাইনাস 14 ইকুয়ালস -8, -8। এ হচ্ছে আমাদের ডট গুণন। এ হচ্ছে আমাদের হচ্ছে বলা যায় ডট গুণন। সবাই তো পারছেন। এখন একটা কথা যেটা আমরা জানি হচ্ছে যদি দুটি ভেক্টরের গুণফল শূন্য হয়, যদি দুটি ভেক্টরের গুণফল শূন্য হয় তাহলে তারা পরস্পর লম্ব হয়। আমরা জানি দুইটা ভেক্টরের গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পরস্পর লম্ব হয়। তাহলে দুইটাই দেখি আপনারা এটা অ্যান্সার লিখবেন কমেন্ট বক্সে। এই ইকুয়ালস দেওয়া আছে ধরেন 2i মাইনাস 5j প্লাস 2k, আর বি দেওয়া আছে ধরেন 3i মাইনাস j প্লাস 4, সরি ধরেন mk। এখন কোয়েশ্চেন হচ্ছে যে m এর মান কত হলে, m এর মান কত হলে, সবাই একটু কমেন্ট বক্সে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ভেক্টর দ্বয় m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। সবাই একটু দ্রুত জানান তো আমাদের যে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তে জি সবাই -8 গুড, সবাই লিখছেন -8। এখন সবাই একটু এই ম্যাথটা করেন যে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তা আমরা দেখুন আমরা জানি হচ্ছে যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি তাদের কি আমরা জানি তাদের ডট গুণন কি হয়, আমাদের শূন্য হয়। এটা হচ্ছে শর্ত। সেই হিসাবে লম্ব মানে তো জানি যে দুইটা বস্তু পরস্পর লম্ব মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আপনারা বলেন
যে এইখানে অ্যান্সারটা কি আসবে, শুধু একজন অ্যান্সার আসছে। যে ফারিয়া আপু অ্যান্সার লিখছে, সুমাইয়া আপু লিখছে। সবাই একটু দ্রুত জানান যে এটার অ্যান্সার কি হবে। এম এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে? প্রথম তাদের ডট গুণন করবেন, ডট গুণন ইকুয়ালস 0 বসানো হবে। যে এখন পর্যন্ত মাত্র 2 জন জানাইছেন। জি নাবিলা খানা জানাইছেন, জি জি সবাই জানাইতেছেন, গুড। 11/20 আমরা একটু দেখি কিভাবে হয়। আমরা জানি হচ্ছে এ ডট বি ইকুয়ালস আসবে হচ্ছে কি, গুণ দাও 3 দুগুণী 6 প্লাসে গুণ করলে প্লাস 5 অক্ষে 5 প্লাস 2m ইকুয়ালস 0 ইকুয়ালস 0। তো কত আসবে 11 প্লাস 2m ইকুয়ালস 0, তে বা 2m ইকুয়ালস -11। সুতরাং m ইকুয়ালস -11/2। সবাই তো 11 দেখাইছেন, হবে তো -11/2। 3 দুগুণী 6 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 5 অক্ষে 5 প্লাস 2m। হ্যাঁ মাইনাস হবে, তো মাইনাস হবে না, কে বললো? হ্যাঁ জি জি মাইনাস হবে, তো এখানে +11 আসে না, তো +11 ওই পাশে গেলে কি হবে, -11 হবে। তো m ইকুয়ালস কি হবে -11/2। তো m এর মান যদি -11.2 বসাই তাহলে পুরো ভেক্টর গুণন আমরা ডট গুণন কি আসবে, আমাদের 0 আসবে। তারপরে আরেকটা ম্যাথ দেই, আপনারা একটু করেন। ধরেন a দেওয়া আছে হচ্ছে 2j প্লাস 3k দেওয়া আছে, আর b দেওয়া আছে হচ্ছে 3i মাইনাস k। হ্যাঁ, তো এখন সবাই বলেন তো a ডট b ইকুয়ালস কি আসবে, এটা ডট গুণন করলে কি আসবে? জি বলেন তো। এখন দেওয়া আছে হচ্ছে এখানে a তে দেওয়া আছে হচ্ছে আমাদের 2j প্লাস 3k, আর b তে দেওয়া আছে হচ্ছে 3i মাইনাস k। তখন কোয়েশ্চেন হচ্ছে এই দুইটা যদি ডট গুণন করি তাইলে কি আসবে? অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোনটার সাথে কোনটা গুণ দিতে হবে। জি জি 2 জন শুধুমাত্র অ্যান্সার দিছে, ফাইজুল ভাইয়াও লিখছে। জি আপনাদের একটু লক্ষ্য রাখা উচিত যে প্লাস মাইনাসটা। দেখো এখন এইখানে জে আছে, বাট এইখানে কিন্তু বিতে কিন্তু জে নাই, তার মানে এটা গুণ যাবে না। আবার বিতে আই আছে, বাট এতে আই নাই, তার মানে আয়ের সাথে এটা গুণনও যাবে না। যেহেতু এইখানেও কে আছে, এইখানেও কে আছে, শুধুমাত্র কে এর সাথে কে এর গুণন হবে। দেখো তো কে এর সাথে কে গুণ দিলে 3 অক্ষে 3, বাট প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস না, তো কি হবে -3। সবাই শুধু 3 লিখতেছো, হবে কি -3। আগেরটাও যখন মাইনাসে ভুল করছে, এখানে সবাই 3 লিখছে। এই যে মারিয়া আপু, ফারিয়া, সবাই 3 লিখছে, হবে কি -3, হবে হচ্ছে আমাদের -3। তো দেখো ডট গুণনে আমরা কি পাইতেছি, দুইটা ভেক্টর ডট গুণন করলে আমরা কিন্তু পাইতেছি হচ্ছে প্রথম যেটা পাইছিলাম, ডট গুণে যে কোনো একটা সংখ্যা পাইতেছি, তার মানে ডট গুণনে আমরা স্কেলার রাশি পাই। কিন্তু ভেক্টর যখন ক্রস গুণন করব, মাত্র ক্রস গুণনে আমরা পাই হচ্ছে ভেক্টর রাশি, যেখানে আই জে কে থাকবে। দেখো মূল মানে সর্বশেষ ডট গুণন করলে যে কোনো একটা সংখ্যা পাই শুধু, এর সাথে আই জে কে কিন্তু কিছুই থাকে না। তার মানে বলা যায় হচ্ছে স্কেলার গুণনে ডট গুণন করলে আমরা স্কেলার রাশি পাই, আর হচ্ছে ক্রস গুণন করলে আমরা ভেক্টর রাশি পাই। এখন দেখো আমরা শিখি হচ্ছে ক্রস গুণন। ধরো a ইকুয়ালস তো আছে 2i প্লাস 4j মাইনাস k, একই সাথে b তে দেওয়া আছে হচ্ছে 3i
মাইনাস 2j প্লাস হচ্ছে 4k দেওয়া আছে। এখন চাইছে হচ্ছে a ক্রস b এর মান বের করতে, a ক্রস b বের করতে বলছে। এখন এটা হচ্ছে ক্রস গুণন, তোমরা সাধারণত কইরা আসছো হচ্ছে ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথে দেখা যায় ম্যাট্রিক্স ও নির্ণয়কে সবাই কম বেশি ক্রস গুণন করছো। যদি এটা কি হবে i j k ফার্স্টে বসাইতে হবে, তারপর হচ্ছে a আর b এর মান বসাইতে হবে, কি আছে 2 4 -1। একইভাবে b তে কি দেওয়া আছে 3 -2 +4। এখন ফার্স্টে নিয়ম হচ্ছে যদি i বসাই আমরা, তাহলে দেখা যায় হচ্ছে i এর সারি বাদ যাবে এবং i এর কলাম বাদ যাবে। i এর সারি ও কলাম বাদ গেলে বাকি যে দুইটা থাকবে ওইটা আড়াআড়ি গুণ করতে হবে। যেমন এখানে 4 4 হচ্ছে 16 সূত্রের মাইনাস। এখন -1 এবং -2 গুণ করলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, সেই হবে হচ্ছে 2 অক্ষে 2। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা আবার প্লাস। তারপরে কি বসাবো আমরা, মাইনাস বসাবো, জে নেব। এখন যদি এরকম জে নেই তাহলে কি হবে, জে এর কলাম বাদ যাবে, জে এর সারি বাদ যাবে, তখন কি হবে 4 দুগুণী 8, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, 3 অক্ষে 3। একইভাবে প্লাস দিয়ে কি দিতে হবে আমাদের কে, কে নিলে কে এর সারি বাদ যাবে, কে এর কলাম বাদ যাবে। একইভাবে মাইনাস 2 দুগুণী 4, মাইনাস 2 দুগুণে 4, মাইনাস দিয়া 3 4 12। তো কত আসবে আমাদের i ইন্টু 12 তে গেলে 14i, হ্যাঁ, মাইনাস 8 আর 3 হচ্ছে 11, 11j, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 16, তো মাইনাস 16k। তো দেখো যেটা একটু আগে বলছিলাম, এই যে ক্রস গুণন করলে i j k পাইতেছে, কিন্তু তার মানে ক্রস গুণন করলে যে মানটা পাওয়া যায় ওইটা হচ্ছে ভেক্টর মান পাওয়া যায়, আর ডট গুণন করলে আমরা স্কেলার মান পাই। এখন যদি এইটারে আমরা আবার এরকম করি, a ক্রস b বের করি পরম মান, তখন আবার নির্দিষ্ট মান পাবো। এই হচ্ছে আমাদের ডট গুণন আর হচ্ছে আমাদের ক্রস গুণন। জি সবাই লিখতেছেন 49 - 11 যে গুড, যারা যারা লিখছেন অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ডট গুণন এবং ক্রস গুণন রিলেটেড। এখন আমরা কিছু সূত্র পড়ি ভেক্টর যোগের, যে মূলত 5টা সূত্র থাকে। একটা ত্রিভুজ সূত্র, একটা সামান্তরিক সূত্র, একটা চতুর্ভুজ, একটা হচ্ছে বহুভুজের সূত্র, আর একটা হচ্ছে উপাংশের সূত্র যেটা বলি আমরা। এখন দেখো, তো প্রথম যে 5টা সূত্র হচ্ছে, তাহলে ভেক্টর যোগের সূত্র হচ্ছে মনে রাখবা 5টা। তো ভেক্টর যোগের সূত্র হলো 5টি। ভেক্টর যোগের সূত্র হলো 5টি। এর মধ্যে আমরা পড়ব হচ্ছে 2টি, একটা ত্রিভুজ সূত্র পড়ব আর একটা হচ্ছে সামান্তরিকের সূত্র পড়ব। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র। সবাই একটু খেয়াল করি, একটা ত্রিভুজ যদি আঁকি আমি, এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি, দেখবা তিনটাই ভেক্টর চিহ্ন দেওয়া থাকবে। এরকম দেখা যাবে যে তিনটাই ভেক্টর চিহ্ন দেওয়া থাকবে। এখন চিহ্নগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, দেখি যে দুইটা চিহ্ন আছে একই দিকে, একটা চিহ্ন আছে তার বিপরীত দিকে। এই চিত্রে দেখা যায় দুইটা চিহ্ন, যেমন দেখো এ থেকে বি এবং বি থেকে সি একই দিকে আছে, কিন্তু সি থেকে এ তে যখন যাবো তখন দেখো বিপরীত চিহ্ন চলে আসছে। তখন তাহলে কি বলা যায়, তখন বলা যায় যে দুইটা চিহ্ন একই দিকে আছে ওইটা ইকুয়ালস হবে তার বিপরীতটা। মানে তাহলে ত্রিভুজ সূত্রে এরকম ভাবে বলা যায় যে যদি লিখি আমরা, তো বলা যায় এ বি প্লাস বিসি ইকুয়ালস বলা যায় হচ্ছে সিএ। এ বি প্লাস বিসি ইকুয়ালস বলা যায় হচ্ছে আমাদের সিএ। তো দেখো এখানে কি হইতেছে, এখানে যদি ত্রিভুজ সূত্রে আমরা ডিফাইন করি যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই দিকে থাকে এবং তাহলে তার তৃতীয় বাহুটি ত্রিভুজের লব্ধি নির্দেশ করে। এই সিএটা কিন্তু এ বি আর বিসির লব্ধি নির্দেশ করতেছে।
আবার যদি বলি একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই দিকে অবস্থান করে তাহলে তার তৃতীয় বাহুটি ত্রিভুজের লব্ধি নির্দেশ করে। সেই হিসাবে ত্রিভুজের লব্ধি হবে হচ্ছে এবি প্লাস বিসি ইকুয়াল সিএ, এই চিত্র অনুযায়ী। এই ছিল হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। এই ছিল হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। এখন আমরা পড়ব হচ্ছে সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র, সামান্তরিকের সূত্র মূলত আমার যেটা কোয়েশ্চেন বেশি আসে যে কোনটি সামান্তরিকের কোনটি হচ্ছে লব্ধি নির্দেশ করে কোনটা। এখন আমরা শুধু এতটুকু জানলেই হবে যে সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের যে কর্ণদ্বয় থাকবে কর্ণদ্বয় লব্ধি নির্দেশ করে, লব্ধি নির্দেশ করে। সামান্তরিকের কর্ণদ্বয় হচ্ছে লব্ধি নির্দেশ করে। আমরা যদি আঁকি একটা সামান্তরিক, আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় হচ্ছে বলা যায় সামান্তরিকের কর্ণদ্বয় হচ্ছে অসমান। সামান্তরিকের এই বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হবে সমান, কিন্তু কর্ণদ্বয় হচ্ছে অসমান। যদি দুইটা বল ক্রিয়া করে, একটা পি আর একটা হচ্ছে কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণ হয় হচ্ছে আলফা আর পুরোটা হচ্ছে থিটা। মধ্যবর্তী কোণ যেটা এটা হচ্ছে আলফা আর আমাদের পুরোটা হচ্ছে থিটা। দেখো পুরোটা হচ্ছে আমাদের থিটা। এখন লব্ধি সেটা বলবো না কেন, আমরা লব্ধি যেটা সেটা আর ইকুয়ালস মান আসবে হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। পি স্কোয়ার ইকুয়ালস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, এই হচ্ছে আমাদের লব্ধির মান যেটা আর। এখন দেখো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে এরকম যে লব্ধির সর্বোচ্চ মান নিচের কোনটি, লব্ধির সর্বনিম্ন মান নিচের কোনটি, অথবা আলফা ইকুয়ালস কত ডিগ্রি হলে লব্ধির মান সর্বোচ্চ অথবা সর্বনিম্ন পাওয়া যায়। কোয়েশ্চেন তোমাদের এমসিকিউতে এরকম আসতে পারে। আমরা কাজ ক্ষমতা শক্তিতে পড়ার সময় এটা আলোচনা করছিলাম যে সাইন এবং কজের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান হচ্ছে +-1। তার মানে এই +-1 হচ্ছে সাইন এবং কজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। এখন যেহেতু এখানে কজ আছে, আমরা জানি হচ্ছে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1 এবং কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। সেই হিসাবে কস 0 ডিগ্রির মান যেহেতু আমাদের 1, cos 0 ডিগ্রির মান যেহেতু আমাদের 1, তার মানে cos 0 ডিগ্রিতে আমরা কি পাবো লব্ধির মান সর্বোচ্চ পাবো। তো বলা যায় যে আলফা ইকুয়ালস 0 ডিগ্রি হলে লব্ধির মান সর্বোচ্চ পাওয়া যায়। লব্ধির মান সর্বোচ্চ। তো আমরা বসাই দেখি কত আসে। তখন কি হবে আর স্কোয়ার ইকুয়ালস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কি জানি আমরা 1, সেই হিসাবে আর স্কোয়ার ইকুয়ালস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q। সূত্র হয়েছে না, কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। সেই হিসেবে আর স্কোয়ার ইকুয়ালস কী হয় পি প্লাস কিউ এর স্কোয়ার, পি প্লাস কিউ এর স্কোয়ার। সুতরাং আর ইকুয়ালস পি মাইনাস কিউ, আর ইকুয়ালস পি মাইনাস কিউ। তো তোমরা একইভাবে সেমভাবে বের করো তো, যদি আলফা ইকুয়ালস 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে
আর এর মান কত, আর এর মান কত তোমরা বের করো তো, কমেন্ট বক্সে জানাও। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে এইখানে আমরা প্রথমটা পড়ছি হচ্ছে যদি আলফা ইকুয়ালস 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান হচ্ছে সর্বোচ্চ পাওয়া যাবে। সেই হিসেবে আমরা 0 ডিগ্রি বসাইছি, cos 0 ডিগ্রির মান 1, সেই হিসাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq আমরা মান বসাইছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র হচ্ছে আর ইকুয়ালস পি প্লাস কিউ পাইছি আমরা, পি প্লাস কিউ। তার মানে দুইটা ভেক্টর পরস্পর যোগ করলে লব্ধির মান পাওয়া যাবে সর্বোচ্চ। এছাড়া ধরো দুটা বলের মান দেওয়া আছে এবং মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি দেওয়া আছে, তখন এই পুরোটা না বসে আমরা জাস্ট দুইটা যোগ করলেই কিন্তু মান পাইয়া যাইতেছি, শর্টকাট। হ্যাঁ, এখন পর্যন্ত শুধু একজন আপুই অ্যান্সার দিছে যে আর এর মান তাহলে 180 ডিগ্রি হলে কত হবে, আর কোনো ভদ্রলোক এখন পর্যন্ত অ্যান্সার দিল না। বলেন আলফা ইকুয়াল তাহলে 180 ডিগ্রি হলে, আলফা ইকুয়ালস 180 ডিগ্রি হলে আর এর মান কত? জি 3-4 জন অ্যান্সার দিয়েছে, আমরা যদি লিখি মানটা তো কি হবে, আর স্কোয়ার ইকুয়ালস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180, cos 180 মান হচ্ছে -1, সেই হিসাবে আর স্কোয়ার ইকুয়ালস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq মাইনাস 2pq, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে, তখন কি লিখতে পারি আমরা p মাইনাস কিউ এর স্কোয়ার। সুতরাং তখন আর ইকুয়ালস কি লিখবো আমরা, আর ইকুয়ালস p মাইনাস কিউ, আর ইকুয়ালস হচ্ছে আমাদের p মাইনাস কিউ। তাই লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে যদি বল দুইটা যোগ করা হয় এবং লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যাবে যদি বল দুইটা বিয়োগ করা হয়। তা একটা কোয়েশ্চেন দেই এখন, তো বলো তো যে দুটি সমান ভেক্টরের যদি আসে যে দুটি সমান ভেক্টরের লব্ধি শূন্য হলে, লব্ধি দুটি সমান ভেক্টরের লব্ধি শূন্য হলে মধ্যবর্তী কোণের মান কত? মধ্যবর্তী কোণের মান কত? এখানে বলছে যে দুটি সমান ভেক্টরের ভেক্টর দুইটা সমান হবে এবং তাদের লব্ধি যদি শূন্য হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা দেখো, তার মধ্যবর্তী কোণের মান কিভাবে বের করব আমরা? দুইটা সমান ভেক্টর বলছে, সূত্র জানি হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস পি স্কোয়ার, জি 90 ডিগ্রি দিছে দুইজনে। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এটা জানি আমরা। এখন দেখো লব্ধির মান কি বলছে, শূন্য, আর এর মান কি আসবে, শূন্য। দুইটা সমান ভেক্টর মানে পিএস সবই কি পি হবে আমাদের, অথবা সব কিউ যেটাই ধরো না কেন, সকল বলের বা ভেক্টরের মান কি আসবে, এখানে সমান আসবে। তো 2 × p cos আলফা, অথবা 0 ইকুয়ালস কি হবে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা, অথবা 2p স্কোয়ার cos আলফা ইকুয়ালস মাইনাস 2p স্কোয়ার, অথবা cos আলফা ইকুয়ালস মাইনাস 2p স্কোয়ার বাই 2p স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে cos আলফা ইকুয়ালস -1। আমরা জানি হচ্ছে cos আলফা ইকুয়ালস cos 180 ডিগ্রি, সুতরাং আলফা ইকুয়ালস 180 ডিগ্রি।
আলফার মান হচ্ছে আমাদের আসবে 180 ডিগ্রি। জি শিপ্রা আপু তাকাইছিলেন 180 ডিগ্রি। যারা যারা 180 লিখছিলেন সবারটাই হয়েছে। তা আলফার ভ্যালু হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এখন যদি আলোচনা করি আমরা ডট গুণন। ডট গুণন কি আছে হচ্ছে ডট গুণন আর আছে হচ্ছে আমাদের স্কেলার গুণন। তো ডট গুণন কি পাবো? ডট গুণন হচ্ছে যে বলা যায় যে দুইটা আগে এটা দেখছিলাম আমরা, দুইটা ভেক্টর রাশি গুণ করলে কি পাবো? একটা স্কেলার রাশি পাওয়া যায়। ডট গুণন কি হবে? যে দুটি ভেক্টর রাশির গুণনে দুটি ভেক্টর রাশির গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়। স্কেলার রাশি পাওয়া যায়, যেমন বলা যায় হচ্ছে এ ডট বি ইকুয়ালস বলা যায় হচ্ছে এ বি কস থিটা। মাঝে মাঝে দেখবেন থিটার মানও চাইছে, সেই হিসাবে থিটা ইকুয়ালস আমরা লিখি হচ্ছে, দেখবেন থিটার মানও চাই, থিটা ইকুয়ালস হবে হচ্ছে তখন কি হবে যে কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ বি। এরকম এমসিকিউ দেখিনি আমরা। আই ডট আই ইকুয়ালস জে ডট জে ইকুয়ালস কে ডট কে ইকুয়ালস কত? আর আরেকটা আছে হচ্ছে আই ডট জে ইকুয়ালস জে ডট কে ইকুয়ালস কে ডট আই ইকুয়ালস কত? 0 1। আমরা কিন্তু পরীক্ষা হলে ম্যাক্সিমামই দেখা যায় এরকম গোলায়া যায় যে 1 হবে কোনটায়, 0 হবে কোনটায়, অথবা যদি ক্রস থাকে মাঝে তাইলে 1 হবে কোনটায়, 0 হবে কোনটায়। এখন দেখো একেবারে বেসিক সহ মনে রাখো, যেটা কখনোই ভুলবা না। দেখো এখানে ডট গুণন আছে, আর ডট গুণে জানি হচ্ছে আসে কস থিটা, আছে কি ডট গুণন, এবং ডট গুণনে থাকে হচ্ছে কস থিটা, আর ক্রস গুণনে থাকে হচ্ছে আমাদের সাইন থিটা। এখন দেখো এটা হচ্ছে আই, এটা জে, আর এটা হচ্ছে কে। আই ডট আই তার মানে দুইটা আই একই দিকে, তার মানে 0 ডিগ্রি। আই ডট জে মানে হচ্ছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত হয় আমরা জানি 90 ডিগ্রি কইরা। যখন আই ডট আই দেবে তখন কত ডিগ্রি কোণ হবে? আই ডট যখন আই দেওয়া হবে তখন মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর আমরা কি জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, সেই হিসাবে এটার ভ্যালু কি আসবে আমাদের 1। আবার দেওয়া আছে আই ডট জে, এই যে আই ডট জে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। মনে রাখবা cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, সেই হিসেবে পুরো ভ্যালুটা কি আসবে আমাদের 0। তার মানে যদি এরকম সমজাতীয় থাকে আই ডট আই ইকুয়াল যদি থাকে জে ডট জে কে ডট কে থাকে তাহলে 1 হবে। একইভাবে আই ডট জে জে ডট কে আর কে ডট যদি আই থাকে তাহলে সেটা আমরা জানাবো হচ্ছে 0। এখন আমরা পড়বো হচ্ছে ক্রস গুণন। দেখো ক্রস গুণন, ক্রস গুণন কি হবে যে দুটি ভেক্টর রাশির গুণনে ভেক্টর বলা যায় দুটি ভেক্টর রাশির গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায়। একটি দুটি ভেক্টর রাশির গুণনে একটি আচ্ছা হয়ে গেছে আমাদের নামাজের সময় দেব, এটা এই চ্যাপ্টার শেষ আমাদের। আর 1 মিনিট পড়াইলে এই চ্যাপ্টার শেষ হয়ে যায়, তারপর আমরা 7-8 মিনিট ব্রেক দিয়ে আবার পড়াবো, পরে চ্যাপ্টার ধরবো। আচ্ছা দেখো দুটি ভেক্টর রাশির গুণনে কি একটি ভেক্টর রাশি পাওয়া যায়, সেই হিসাবে এ ক্রস বি ইকুয়ালস হবে হচ্ছে
এ ক্রস বি এর ভেক্টর মান ইন্টু হচ্ছে সাইন থিটা, ইন্টু হচ্ছে সাইন থিটা, ইন্টু ইটা আছে, যেটা ইটা হচ্ছে ভেক্টর প্রকাশক চিহ্ন, ভেক্টরের দিক প্রকাশ করে। এটা হচ্ছে ভেক্টরের বলা যায় হচ্ছে এ ভেক্টরের দিক প্রকাশ করে। একইভাবে সেমভাবে বলা যায় আই ডট আই ইকুয়ালস জে ডট জে ইকুয়ালস কে ক্রস কে ইকুয়ালস, এটা উল্টাটা হবে কারণ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। আর হচ্ছে একইভাবে আই ক্রস জে ইকুয়ালস জে ক্রস কে ইকুয়ালস কে ক্রস আই ইকুয়ালস হবে হচ্ছে 1। এই ছিল আমাদের এই চ্যাপ্টার। আমরা জাস্ট 8 মিনিটের ব্রেক নেব, তারপর হচ্ছে 7 মিনিটের ব্রেক, 23 বাজে আমরা হচ্ছে আবার 30-এ শুরু করব।
ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখন। আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে গতিবিদ্যা। খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং দেখা যায় এই চ্যাপ্টারের বেশিরভাগ ম্যাথ রিলেটেড আসে, তো আপনাদের থিওরি খুব কম আসে, আপনাদের তো ম্যাথ ওরকম আসে না। দেখেন, গতিবিদ্যা আমরা দুই ধরনের গতি শিখব। একটা হচ্ছে বলা যায় পর্যায়বৃত্ত গতি, আরেকটা হচ্ছে আমাদের বলা যায় হচ্ছে স্পন্দন গতি। দুই ধরনের গতি, একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আরেকটা বলা হয় হচ্ছে আমাদের স্পন্দন গতি। দেখো, পর্যায়বৃত্ত গতি কি বলবো, যেমন ঘড়ির কাঁটা যদি আমরা ইমাজিন করি যে নির্দিষ্ট সময় পর পর কিন্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। যেমন ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা যেমন কি কেবল 60 মিনিট হইলে কি 12কে অতিক্রম করবে, সেকেন্ডের কাঁটা যেমন 1 মিনিট হইলে আবার 12কে অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। বলা যায় হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাকে বলা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। সবাই একটু এক্সাম্পলটা ভালো করে মনে রাখো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আসে এক্সাম্পল, সেটা হচ্ছে একটা হচ্ছে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা, আর দুই হচ্ছে সরল দোলক। ঘড়ির কাঁটা আর দুই হচ্ছে আমাদের সরল দোলক। এ হচ্ছে দুইটা, যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, তাকে বলা হয়েছে পর্যায়বৃত্ত গতি। এখন স্পন্দন গতিটা কি? স্পন্দন গতি হচ্ছে, যেমন সবাই কম বেশি দোলনায় উঠছি আমরা, দেখো যে দোলনার ক্ষেত্রে কি হয় আমাদের অ্যাকচুয়ালি, যে এইখান থেকে ধাক্কা দেওয়া হয়, এটা এই দিকে যাই আবার কি তার নিজ জায়গায় ফিরে আসে। তো এই যাওয়া এবং আসা, এইটারে বলা হয় কি একটা পূর্ণ পর্যায়কাল। হ্যাঁ, সে এইখান থেকে যাত্রা শুরু করে যাই আবার ফিরে আসলে কি একটা পূর্ণ পর্যায়কাল হয়। এখন দেখো, এই যাওয়ার পথের অর্ধেক সময় কি যেই দিকে ছিল, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ছিল। অর্ধেক সময় যেই দিকে ছিল, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ছিল। এই ধরনের গতিকে বলা হয় হচ্ছে স্পন্দন গতি। যারা তাদের গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকে, তাকে বলা হয় হচ্ছে আমাদের স্পন্দন গতি। আবার দেখো, স্পন্দন গতি হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি। সেটা কিভাবে? যেমন যদি এখানে বাতাসের বাধা না থাকতো, তাহলে দেখা যায় এইখান থেকে ছাড়া যদি বস্তুটা ছাড়া হইতো, তাহলে নিজ গতিতে কিন্তু চলতেই থাকতো। বাতাসের বাধার কারণে কিন্তু দেখা যায় বারবার আমাদের ধাক্কা দেওয়া লাগে। তো দেখো, যদি এখানে বাতাসের বাধা না থাকতো, তাহলে কি ঘটনা ঘটতো? তাহলে দেখা যায় যে নির্দিষ্ট সময় পর পরই কিন্তু এই বিন্দুটা এসে অতিক্রম করতো। আর নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করা কি বলা হয়? পর্যায়বৃত্ত গতি। এর জন্য হচ্ছে স্পন্দন গতিকে আমরা পর্যায়বৃত্ত গতিও বলা হয়। এই হচ্ছে আমাদের দুই ধরনের গতি। তারপর কিছু টার্ম পড়ি, যেমন হচ্ছে বেগ। বেগ কাকে বলে? বেগ কাকে বলবো আমরা? বেগ হচ্ছে যে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে, অথবা সময়ের সাথে সরণের হারকে বলবো হচ্ছে আমরা বেগ। একটা জিনিস মনে রাখবা, যেইখানে সময় শব্দটা থাকবে ওইখানেই বোঝা যায় হচ্ছে ওইটা হচ্ছে হার শব্দটা থাকবে, সেখানে হচ্ছে সময় দ্বারা ভাগ আছে। তো বেগ যেটা বলি আমরা, বেগের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। সবাই বলো তো বেগের মাত্রা কি? সবাই একটু কমেন্ট বক্সে জানাও যে বেগের স্ক্রিনটা একটু বড় হয়ে গেছিল। আচ্ছা দেখো, সবাই জানাও তো বেগের মাত্রা কি? বেগের পরে হচ্ছে আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের ত্বরণ।
ত্বরণ কাকে বলে? আমরা জানি হচ্ছে বেগ বৃদ্ধির হারকে বলা হয় হচ্ছে ত্বরণ। ত্বরণ হচ্ছে কাকে বলে? সবাই একটু জানাও তো, বেগের মাত্রা কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে বলা হয় হচ্ছে ত্বরণ। ত্বরণের এক মান কি জানি আমরা? a ইকুয়ালস ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ a ইকুয়ালস ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং মাত্রা, ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2 এবং বেগের মাত্রা হচ্ছে LT ইনভার্স 1। একটা হচ্ছে LT ইনভার্স 1 আর একটা হচ্ছে LT ইনভার্স 2। এই হচ্ছে আমাদের ত্বরণ বেগ। তাৎক্ষণিক ত্বরণ কাকে বলবে? তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, বলবো হচ্ছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে ওই সময়ে বস্তুর বেগ বৃদ্ধির যে হারটা থাকবে তাকে বলবো হচ্ছে আমরা তাৎক্ষণিক ত্বরণ। তাকে বলা হয় হচ্ছে। তারপর হচ্ছে সরণ আর হচ্ছে দূরত্ব। ডিফারেন্সটা কি দুইটার মধ্যে? একটা হচ্ছে সরণ আর একটা হচ্ছে দূরত্ব। এরকম হয় না, মাঝে একটা পুকুর থাকার কারণে আমরা এরকমভাবে ঘুইরা ওপারে যাওয়া লাগে, সরাসরি যাইতে পারি না কিন্তু ঘুইরা যাওয়া লাগে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে তার হচ্ছে দূরত্ব, যে ঘুইরাই গেছে, বাট তার সরণ কিন্তু এতটুকুই হয়েছে, তার সরণ মাঝখানে এতটুকুই কিন্তু হয়েছে। এর জন্য দূরত্বকে বলা হয় হচ্ছে তোমার স্কেলার রাশি। আর সরণের যেহেতু দিক আছে আর দূরত্বের যেহেতু ওরকম কোনো দিক নাই, এর জন্য দূরত্বকে বলা হয় হচ্ছে আমাদের স্কেলার রাশি। দূরত্বকে বলা হয় হচ্ছে আমাদের স্কেলার রাশি। এখন দেখো একটা বস্তু যখন যাত্রা, ধর এই পাশে হচ্ছে বেগ, এই পাশে হচ্ছে তার বেগ আর এটা হচ্ছে সময়। এটাও একটা, এক পাশে হচ্ছে বেগ আর এক পাশে হচ্ছে সময়। এখন দেখা যায় একটা গাড়ির ক্ষেত্রে কি দেখা যায়, শুরুতে তার কি হয়, বেগ আস্তে আস্তে বাড়তে থাকে অথবা বেগ বৃদ্ধি পাইতে থাকে, যেটা বলি আমরা ত্বরণ। ধরো কিছু দূর যাওয়ার পর একটা সেম বেগ নিয়ে কত দূর রাস্তা যাবে, হাইওয়ে রোডের ক্ষেত্রে যেটা দেখি আমরা। তারপর একটা যাত্রী দেখার পরে ব্রেক করে আবার গাড়িটা থামায় দেয়। এই তো ঘটনাগুলো ঘটে। তো প্রথম যায় হচ্ছে সমত্বরণে, আস্তে আস্তে বেগ বৃদ্ধি পায়, তারপর বেগ সমান থাকে তার মানে সমবেগে যায়, তারপর বেগ হ্রাস পায় তার মানে হচ্ছে সেটা যায় হচ্ছে আমাদের সমমন্দনে। প্রথম যায় হচ্ছে আমাদের সমত্বরণে, সমত্বরণে, তারপর এটা যাবে হচ্ছে সমবেগে আর তারপর এটা যাবে হচ্ছে সমমন্দনে। তিনটা, একটা হচ্ছে সমত্বরণ, একটা সমবেগ আর একটা হচ্ছে সমমন্দনে। এখন তিনটারই জানি আলাদা আলাদা সূত্র কাজ করে। যে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত, আমরা একটা নর্মাল কোয়েশ্চেন জানি যে সমবেগে চলমান বস্তুর কোনটি থাকে না। সবাই একটু কমেন্ট বক্সে লেখো তো, সমবেগে, একটা কমন কোয়েশ্চেন অনেকবার অ্যাডমিশনে আসছে, সমবেগে চলমান বস্তুর নিচের কোনটি থাকে না। দেখো প্রথম লেখি হচ্ছে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কি হবে, s equals ut plus half of at square, ut plus half of at square। তারপর আছে হচ্ছে সমবেগে অতিক্রান্ত দূরত্ব, s equals হবে হচ্ছে vt। তারপর হচ্ছে সমমন্দনে, সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব হবে s equals ut minus half of at square, ut minus half of at square। তারপর হচ্ছে t তম সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s equals u plus
হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। মনে রাখবা ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। জি, অনেকেই অ্যান্সার করছো যে ত্বরণ থাকে না, গুড। তার মানে সমবেগে চলমান বস্তুর আমরা জানি হচ্ছে ত্বরণ থাকে না। এর জন্য অতিক্রান্ত দূরত্ব দেখো শুধু এস ইকুয়ালস ভিটি, এস ইকুয়ালস ভিটি। এছাড়া আরেকটা ইকুয়েশন আছে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2a এস, অথবা আরেকটা আছে ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। এই হচ্ছে চারটা সূত্র। একটা হচ্ছে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, সমবেগে আছে এস ইকুয়ালস ভিটি, সমমন্দনে আছে এস ইকুয়ালস ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, আর টিতম সময়ে হচ্ছে ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। এছাড়া আছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as আর ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। এই ছিল হচ্ছে আমাদের এই চারটা সূত্র। দেখি কিছু একটা ম্যাথ দেই, দেখি আপনারা করেন ম্যাথটা। হ্যাঁ, এখন প্রথম বের করেন হচ্ছে কতে ত্বরণ কত, ত্বরণের মান কত। কতে বলছে হচ্ছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান কত। তো শুধু প্রথমটা আগে বের করো তো সবাই, যে চিত্র অনুযায়ী ত্বরণের মান কি আসবে। সবাই একটু বের করো তো চিত্র অনুযায়ী। জি সমবায়কে, জি সবাই লিখছেন, গুড। সবাই একটু লেখো যে এইখানে চিত্র অনুযায়ী ত্বরণের মান কি আসে। যেখানে এক পাশে বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে হচ্ছে 2, 4, 6, 8 এবং বেগের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5। এখন আমরা ত্বরণের সূত্রটা পড়ছিলাম যে এইটা, ওই সূত্রে অ্যাপ্লাই কইরা ত্বরণের ভ্যালুটা বের করো। আর ত্বরণ যদি বের করতে না পারো তাহলে দেখা যায় এখানে কি দেখা যায়, এই চিত্র অনুযায়ী প্রথম 2 সেকেন্ড বস্তুটা কিসে গেছে, প্রথম 2 সেকেন্ড বস্তুটা গেছে হচ্ছে আমাদের ত্বরণে, পরবর্তী যে 4 সেকেন্ড এটা গেছে হচ্ছে আমাদের সমবেগে, পরবর্তী 2 সেকেন্ড গেছে হচ্ছে সমমন্দনে। কিন্তু আমাদের চার্জে হচ্ছে ঘতে 4 সেকেন্ড। প্রথম 2 সেকেন্ডের আগে কি বের করতে হবে, অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করে, পরবর্তী 2 সেকেন্ড বের করতে হচ্ছে সমবেগের সূত্র অ্যাপ্লাই করে। জি সবাই 5/2 আসছে। আচ্ছা 5 না দিয়ে এখানে যদি 4 দেই আমরা, তাহলে হয়তো ম্যাথ করতে সুবিধা হবে। সবাই একটু 4 দেন এখানে উপরে। উপরে যদি 4 লিখি আমরা, সেই ক্ষেত্রে দেখো হয়তো তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। এই ইকুয়াল সূত্রটা নিয়ে হচ্ছে v মাইনাস ইউ বাই টি। সেই হিসাবে দেখো এই সমত্বরণের ক্ষেত্রে শেষ বেগের মান কত, 4। শেষ বেগের মান হচ্ছে 4 আর আদি বেগের মান হচ্ছে আমাদের 0। সেই হিসাবে লিখবো হচ্ছে 4 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 সেকেন্ড, তার মানে মান আসে হচ্ছে 2। জি যারা 5/2 দিয়েছেন প্রত্যেকেরটাই রাইট, কিন্তু আমরা অঙ্ক করার সুবিধার্থে 5 এর জায়গায় 4 দিছি, সেই হিসাবে মানগুলা সুবিধা হবে করতে। দেখো ঘতে বলছে যে প্রথম 2 সেকেন্ড বের করি আগে আমরা, যে প্রথম 2 সেকেন্ডে সবাই যার যার মান হয়ে গেলে কমেন্ট বক্সে জানাও যে ঘতে অ্যান্সার কি হবে। যে প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চাইছি, তো প্রথম আমরা 2 সেকেন্ডে বের করি। প্রথম 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস ut প্লাস
হাফ অফ এটি স্কোয়ার। সূত্র আমাদের যেহেতু আদিবেগ শূন্য তো পুরো মানটাই শূন্য, প্লাস হাফ ইন্টু ত্বরণ আসছে হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 2 2 কাটে কি থাকে আমার 2 2 4। তো প্রথম সমতরণে বস্তুর অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে আমাদের 4। এখন লিখব হচ্ছে পরবর্তী 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পরবর্তী 2 সেকেন্ড গেছে হচ্ছে সমবেগে s ইকুয়ালস vt, সমবেগে s ইকুয়ালস vt। দেখো তাহলে এখানে বেগের ভিন মানটা কত 4, আর পরবর্তী 2 সেকেন্ড তার মানে 3 মানে এখানে কত হবে 2, তো গুণ দিই আমরা 2 গুণ 2 ইকুয়ালস হচ্ছে 4, সরি 4 গুণ 2 ইকুয়ালস 8, ইকুয়ালস হচ্ছে 8। সুতরাং মোট দূরত্ব বলা যায় হচ্ছে মোট দূরত্ব ইকুয়ালস 4 যোগ 8 ইকুয়ালস 12 মিটার, ইকুয়ালস হচ্ছে 12 মিটার। দেখেন আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট উইকে আমরা আবার ফিজিক্স ক্লাস করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।